জাদুর সোনা ও রূপার বাক্স। সোনাপুর গ্রামে আনিকা তার মা বাবা আর তার দাদির সাথে বাস করত। আনিকা ভীষণ সুন্দরী আর শান্ত স্বভাবের ছিল। তবে আনিকার মা কামিনী প্রায় সময় অসুস্থ থাকত। বাবা, মায়ের কি হয়েছে? মা সারাক্ষণ কেন শুয়ে থাকে? বলো না বাবা। মারে, তোর মায়ের শরীরটা 2 দিন পর পর খারাপ হয়ে যায়, যে কারণে তোর মা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে। খুব শীঘ্রই আমি টাকার জোগাড় করে তোর মাকে বড় এক হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না মা, তোর মা খুব জলদি সুস্থ হয়ে যাবে। মা, তুমি কোনো চিন্তা করো না। বাবা বলেছে টাকা জোগাড় করে তোমাকে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবে আর তোমার চিকিৎসা করাবে। মা, তারপর তুমি একদম সুস্থ হয়ে যাবে আর তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব। দাদা শোনা, তোর মাকে এত বিরক্ত করিস না। চল, আয় খাবার নে দাদু। এভাবেই দিন পার হতে থাকে। একদিন আনিকার বাবা জুয়েল তাদের জমিতে কাজ করছিল। হঠাৎ করে সেখানে একটি বিষাক্ত সাপ এসে জুয়েলকে কামড় দেয় আর সাথে সাথেই সেখানে সে মারা যায়। জুয়েলের মৃত্যুর পর সংসারের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে। ঘরে আয় রোজগার করার মতো আর কেউ ছিল না। অপরদিকে কামিনীর অবস্থাও দিন দিন আরো খারাপ হচ্ছিল। সংসারের দুরবস্থা আর মায়ের অসুস্থতা দেখে আনিকা শহরে গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নেয়। আনিকা তার দাদির কাছে শহরে যাওয়ার জন্য জেদ ধরে। আনিকা মা, না, আমার লক্ষ্মী শোনা, তুই একা একা শহরে গিয়ে কিভাবে থাকবি? আর তুই তো ভীষণ সাদাসিধে স্বভাবের। আমার দাদু শোনা, তোকে তো যে কেউ খুব সহজেই ঠকাতে পারবে। দাদি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। মল্লিকা মামিও তো শহরেই থাকে, তাই না? আমি মামির কাছেই যাব, সেখানেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু তোমার নিজের আর মায়ের দিকে খেয়াল রেখো আর আমার জন্য দোয়া করো, যাতে আমি শহরে গিয়ে অনেক টাকা রোজগার করতে পারি। আর আমি যখন বাড়িতে ফিরে আসবো তখন যেন আমার কাছে অনেক টাকা থাকে, যেই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসার সাথে সাথে এই সংসারেরও হাল ধরতে পারি দাদি। হ্যাঁ রে দিদি ভাই, আমি তোর জন্য সব সময় দোয়া করি। এই বৃদ্ধ বয়সে তুই আমাদের একমাত্র অবলম্বন। ঠিক আছে, যা তুই। আমার আশীর্বাদ সারাক্ষণ তোর সাথে থাকবে রে মা। ঠিক আছে দাদি, আমি এখন যাচ্ছি তাহলে। ভালো থেকো আর মায়ের দিকে খেয়াল রেখো। একটি কাপড়ের ব্যাগে আনিকা কিছু জিনিসপত্র আর সাথে কিছু খাবারের জিনিস নিয়ে নেয়। আনিকার কাছে কোনো টাকা ছিল না, তাই সে পায়ে হেঁটে হেঁটে শহরের দিকে যেতে থাকে। অনেকটা পথ হেঁটে আসার পরে তার ভীষণ ক্ষুধা লাগে। তখন রাস্তার ধারে হঠাৎ সে একটি কুয়া দেখতে পায়। আনিকা শহরের খুব কাছে চলে এসেছিল। উফ, ভীষণ তৃষ্ণা পেয়েছে। এই কুয়াটার কাছে বসে কিছু খেয়ে নিই আর একটু বিশ্রামও নিয়ে নিই, তারপর বাকি পথটুকু হাঁটা শুরু করব। তারপর আনিকা কুয়ার পাশে বসে তার ব্যাগ থেকে খাবারের পুতলা বের করে তার পুতলার মধ্যে মাত্র 4টি রুটি ছিল। আমি কি একটা রুটি খাবো, নাকি 2টা রুটি খাবো, নাকি 4টা রুটি খেয়ে ফেলবো? সেই কুয়ার পাশে আনিকা বসেছিল। আসলে সেই কুয়াটি ছিল পরীদের জাদুর কুয়া। সেখানে 4জন পরী বাস করত। মনে হয় কেউ জেনে গেছে যে আমরা এখানে আছি আর হয়তো আমাদের সবাইকে খেয়ে ফেলার কথা চিন্তা করছে। একটি খাবো, 2টি খাবো, নাকি পুরো 4জনকে খেয়ে ফেলবো? আমাদের জলদি কিছু করতে হবে। তারপর 4 পরী কুয়া থেকে বাইরে বের হয়ে আসে। আরে মেয়ে, কে তুমি? আর তুমি আমাদের 4জনকে কেন খেতে চাইছো? তুমি কি চাও বলো? আমরা তোমাকে তা দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরও তুমি আমাদেরকে খেও না। আরে না না, কে বলছেন? আমি আপনাদের খাওয়ার কথা বলিনি। আমি তো আমাদের রুটি খাওয়ার কথা বলেছি। এই দেখুন, আমার কাছে 4টি রুটি রয়েছে। আমি তো এগুলোর কথা বলছিলাম। আপনারা কি ভেবেছিলেন? এসব কথা শুনে সব পরীরা জুড়ে খিলখিলিয়ে হেসে ওঠে। আরে, তুমি তো ওদের ভয় পাইয়ে দিয়েছিলে। আচ্ছা, তুমি এই ঘন জঙ্গলের মধ্যে একা একা কি করছো? তারপর আনিকা 4 পরীকে তার কাহিনী খুলে বলে।
আমি তো শহরে টাকা রোজগার করার জন্য যাচ্ছিলাম, একটু বিশ্রাম আর খাবার খাওয়ার জন্য এখানে বসেছি। আনিকা, তুমি ভীষণ ভালো মেয়ে, তবে শহরে টাকা রোজগার করা এত সহজ নয়। তার উপর তুমি কোনো কাজও পারো না, আর তোমার কাছে আমাদের পরীদের মতো কোনো জাদুর শক্তিও নেই। তুমি আমার কথা শোনো, তুমি গ্রামে ফিরে যাও। না পড়ি, আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে টাকা রোজগার করতেই হবে। আচ্ছা আনিকা, যদি আমি তোমাকে টাকা দিই তাহলে তুমি তোমার গ্রামে ফিরে যাবে তো? এই নাও, এই বাক্সটি নাও। তবে এটা কোনো সাধারণ বাক্স নয়, এটি হলো জাদুর বাক্স। এই বাক্সের কাছে তুমি যা কিছু চাইবে তুমি সেই সব কিছুই পেয়ে যাবে। সত্যি বলছেন? আপনাদের অনেক অনেক ধন্যবাদ পড়ি। তারপর আনিকা সেই জাদুর বাক্সটি নিয়ে সেখান থেকে চলে আসে। যখন এত দূর চলে এসেছি তাহলে একবার মামির সাথে দেখা করেই যাই। এ কথা চিন্তা করে আনিকা তার মামিদের বাড়িতে চলে যায়। আনিকা, আসো আসো, কেমন আছো? তারপর বলো, হঠাৎ এইদিকে কি মনে করে এলে? তবে তুমি আসতে একটু দেরি করে ফেলেছো, কিছুক্ষণ আগেই আমরা খাবার খেয়ে উঠেছি। কোনো ব্যাপার না মামি, আমি আপনাদের সবার জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছি। এ কথা বলে আনিকা সেই জাদুর বাক্সটি থেকে অনেক মিষ্টি বের করে তার মামিকে দেয়। আরে বাহ আনিকা, বাক্সটি তো ভীষণ সুন্দর। তা এই বাক্সটি কত টাকা দিয়ে কিনেছো? আরে না না মামি, আমি এই বাক্সটি কিনিনি, এটা তো আমাকে পরীরা উপহার দিয়েছে। আর এটা কোনো সাধারণ বাক্স নয়, এটা একটি জাদুর বাক্স। আরে তোমাকে হয়তো কেউ রাস্তায় বোকা বানিয়েছে। এটা হলো শহর, বুঝেছো? এখানে কোনো পরি টরিরা থাকে না। আচ্ছা, তুমি তো অনেক ক্লান্ত হয়ে গেছো মনে হয়। যাও এখন ঘরে গিয়ে তুমি আরাম করো, আর এই বাক্সটি আমাকে দাও, আমি এটাকে সামলে রেখে দিচ্ছি। আনিকা তার মামিকে বাক্সটি দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর যখন রাত হয় তখন মামি গিয়ে সেই জাদুর বাক্সটির কাছে গিয়ে বলে, হ্যাঁ জাদুর বাক্স, আমাকে অনেকগুলো টাকা দাও। মামির এই কথা বলার সাথে সাথে জাদুর বাক্সটি থেকে অনেক টাকা বের হয়ে আসতে থাকে, যা দেখে মামি ভীষণ খুশি হয়ে যায়। সে জাদুর বাক্সটিকে কোথাও লুকিয়ে ফেলে আর সেই জায়গায় জাদুর বাক্সর মতো দেখতে আরেকটি কিনে এনে রেখে দেয়। সকাল হলে আনিকা তার মামিকে বলে, মামি, আমি এখন আসছি, আমার বাক্সটি আমাকে দিয়ে দেন। আরে আনিকা, এত তারা কিসের? তোমার জাদুর বাক্সের জাদু আমাদেরকেও তো একটু দেখাও। তারপর আনিকা বাক্সের কাছে যা কিছুই চায় না কেন বাক্সটি খালি পড়ে থাকে, সেখানে কোনো জাদুই হয় না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম কোনো জাদু টাদু হবে না, তোমাকে কেউ বেবকুফ বানিয়েছে। এটা কিভাবে সম্ভব মামি? আমি এক্ষুনি আসছি। এই কথা বলে আনিকা বাড়ি থেকে বের হয়ে আবার সেই কুয়ার কাছে আসে আর বলে, বাহ পরীরা, বাহ, আপনারা আমাকে খুব ভালোভাবে বোকা বানিয়েছেন। কি হয়েছে আনিকা, বলো, আমাদেরকে খুলে বলো। তারপর আনিকা পরীদের সব কথা খুলে বলে। পরীরাও সব চালাকি বুঝতে পারে। তারপর পরী আবার আনিকাকে আরেকটি বাক্স দেয়। আনিকা এইবারও বাক্সটি নিয়ে মামির বাড়িতে যায়, আর এবারও সেই মামির বাড়িতে রাতে থেকে যায়। সেদিন রাতে তার মামি আবার তার বাক্সটি চুরি করার জন্য নিতে আসে। ঠিক তখনই সেই বাক্সটি থেকে একটি দড়ি আর একটি লাঠি বের হয়ে আসে। দড়িটি মামির হাত পা বেঁধে দেয় আর লাঠি মামিকে মারধর করতে থাকে। আনিকা, আনিকা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই লাঠি তো আমাকে মেরেই ফেলবে। আরে লাঠি, থামো থামো, আমার মামিকে কেন মারছো? আনিকা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার প্রথম জাদুর বাক্সটি চুরি করে বদলে দিয়েছিলাম। আমি তোমার বাক্স এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি, প্লিজ আনিকা, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে মামি আনিকার প্রথম জাদুর বাক্সটি এনে দেয়। তারপর আনিকা তার জাদুর বাক্স নিয়ে তার গ্রামে ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে তার দাদিকে ওই জাদুর বাক্সের কথা সব খুলে বলে। সব কথা শুনে তার দাদি ভীষণ খুশি হয়। তারপর সেই জাদুর বাক্সের সাহায্যে আনিকা তার মায়ের চিকিৎসার জন্য বাক্সটির কাছ থেকে টাকা আনে।
আর তারপর সে তার মা আর তার দাদি মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আর এভাবেই তাদের সুখের জীবন চলতে থাকে।